আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। তো আশা করি গাইস আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা নিয়ে। আজকের এই ঘটনাটি খুবই স্পেশাল একটি এপিসোড। তা আশা করবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ঘটনাটি দেখার জন্য আপনারা সবাই অবশ্যই এতদিন যাবৎ অপেক্ষা করছেন, কাল লাগাতে ধরে অপেক্ষা করতেছেন। তো আজকের এই ঘটনাটি আপনারা শুনলে হয়তো বা খুবই হতবাক হয়ে যাবেন। আর এই ঘটনাটি পাঠিয়েছে আপনার এক ভাই পাঠিয়েছে ময়মনসিংহ থেকে। সরি টু সে ময়মনসিংহ থেকে ঘটনাটি পাঠিয়েছে। ভাইয়ের নাম আছে রুবেল। তো রুবেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর রুবেল ভাই এত সুন্দর একটি ঘটনা বলে পাঠিয়েছে, লিখে পাঠিয়েছে যে বলার বাহিরে। তো রুবেল ভাইয়ের জন্য অবশ্যই আমরা সবাই মিলে একটু দোয়া করব। আর রুবেল ভাইয়ের সংসারের জন্য আমরা সবাই মিলে দোয়া করব। আর আমি বাসা ভাই আপনারা হয়তো বা জানেনই। আর যারা দেশ ও প্রবাসে আছেন, তো আমি সেই ভাইদেরকেও জানাবো যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার পাশে ছিলেন। আর একটা কথা যে আমাদের প্রবাসী ভাইদের জন্য সবাই মিলে দোয়া করবেন, কারণ আমাদের প্রবাসী ভাই এখন একটু বিপদের ভিতরে আছে। তো আমাদের প্রবাসী ভাইদের যাতে কোনো বিপদ আপদ না হয়, কারণ ওনারা এমনিতেই দেশ ছাড়া বাহিরে গেছে কাজ করার জন্য। ওনাদের যাতে কোনো বিপদ আপদ না হয়, ওনাদের সংসার আদি যাতে আল্লাহ ভালো রাখে, হেফাজতে রাখে, এটি আমরা সবাই চিন্তা করবো। এটা ওনাদের জন্য দোয়া করব। তবে হ্যাঁ, প্রবাসী ভাইয়াদের কথা যদি বলি, তো প্রবাসী ভাইয়েরা অনেকে আছে দেশের বাহিরে। আর অনেকে দেশের বাইরে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে। তো ওনাদের যাতে কোনো বিপদ আপদ না হয়। কিছুদিন আগে শুনতে পেলাম যে এক প্রবাসী ভাই নাকি মারা গিয়েছিল মিসাইলের আঘাতে। তো আরও অনেক প্রবাসীরা নাকি বলে নিখোঁজ, অসুস্থ এবং কি খুবই খারাপ অবস্থার ভিতরে ওনারা ছিল। তো আমি এটি বলবো ট্রাম্পের সরকারের কাছে যে আপনারা যুদ্ধটা থামায় দেন, এমনকি যুদ্ধটা তেমন একটা ভালো বিষয় না, যুদ্ধটা সবার জন্য না। তো আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন, তো অবশ্যই যুদ্ধটা থামিয়ে দিতে পারে, আপনারা থামায় দেন এবং ইরানবাসীকে ওনাদের মতন করে বাঁচতে দেন। যার যার রাষ্ট্র তার মতন করে যেতে চলতে পারে, সেই অনুমতিটা আপনারা দিয়া দেন। মাফ করো আমাদের সবাইকে। এই মাহে রমজান নামাদান মাস, আমরা সবাই কষ্ট করে রোজা রাখছি, 30টা রোজা রাখছি। মাহে রমাদান মাস 20টা অলরেডি হয়ে গেছে রাখা। আর একটা কথা যে আপনাদের কাছে আর একটা অনুরোধ লইল যে আপনারা কেউ কোনো সময় গুজবে কান উড়াবেন না। একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি, কেউ কখনো গুজবে কান উড়াবেন না। আর তাতেও বড় কথা যে আপনারা নিজেদের কাজ, নিজের চিন্তা ভাবনা নিজেরা ভাববা চিন্তা দেখবেন এবং কি কীরকম হয়েছে আমার এই ভিডিওটি আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। তবে আরেকটা কথা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষভাবে, আমি হয়তো বা সচরাচর বলি না, তো আজকে বলে ফেলি। যদি আমার কথার ভাষায় যদি ভুল বেয়াদবি হয়, তো অবশ্যই আপনারা সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা হলো কি মহতের রক্ষণ, এটা আমরাও জানি, আপনারাও জানেন। এমনকি যত হিন্দু, খ্রিস্টান, মুসলিম যত ভাইয়েরা আছেন, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার ঘটনাটি শুনুন, এমনকি ঘটনাটির ভিতরে কি আছে আপনারা বোঝার চেষ্টা করুন। আর তার চেয়ে বড় কথা, যে ঘটনাটি পাঠিয়েছে আপনার, তো রুবেল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে সাহস পাইব। এমনকি আপনাদের দোয়া যদি থাকে, তাহলে অবশ্যই আমি সুন্দর সুন্দর ঘটনা উপহার দিতে পারবো। তবে আজকের ঘটনাটি সমস্ত ঘটনার চেয়েও আলাদা। আজকের ঘটনাটি একটি স্কুলের ঘটনা। আর রুবেল ভাই একজন পেশাগতভাবে স্কুলের একজন টিচার। তো টিচারের সাথে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি আমি আপনাদের কাছে বলবো। আর এই ঘটনাটি ঘটেছিল আপনার 2006-এর দিক দিয়ে, আর এখন 2026 সাল। তো অনেক দিনের একটি পুরাতন একটি ঘটনা। তো এই ঘটনাটি এত পুরাতন একটি ঘটনা আপনাদের কাছে বলতেছি, আপনাদের কাছে যদি ভুল টুল হয় তো আপনারা মানায় গুছায় নেবেন। আর ব্যাখ্যা যদি আপনাদের কাছে থাকে, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিতরে আপনারা কমেন্ট করে পাঠাইতে পারেন এই ঘটনাটির ব্যাখ্যা। আর তার চেয়ে বড় কথা, আপনাদের কাছে আমি হয়তো বা বলতেই ভুলে গিয়েছিলাম যে সব ব্যাখ্যাটা আমি দিয়ে একদিন না হয় আপনারা আমার ঘটনার ব্যাখ্যাগুলি দিলে না। তা যদি আপনারা ব্যাখ্যাগুলি দিতেন, তাহলে আমার খুব উপকার হতো, খুব ভালো হতো। আর তার চেয়ে বড় কথা, আপনাদের জন্য এত পরিশ্রম করে আমি ঘটনা বলি, ঘটনা বানাই নিজে নিজে। তো আমি কখনো বই দেখে কিংবা ডায়েরি দেখে আমি কখনো আপনাদের কাছে ঘটনা বলি না। যেসব ঘটনা মানুষের সাথে ঘটে, আমি সেই সব ঘটনাগুলি নিয়ে আপনাদের কাছে বলার চেষ্টা করি। আর তার চেয়ে বড় কথা, আপনারা হয়তো জানেন যে আমার চ্যানেলটি সত্যি ঘটনা করা
বলার জন্যই তৈরি করছে। আপনাদের কাছে সত্য ঘটনাটি আমি আপনাদের কাছে উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। আর তার চেয়েও বড় কথা যে আপনারা আমার ঘটনা এত সুন্দরভাবে শুনেন, এত ভালোভাবে শুনেন, তা আপনাদের কাছে খুবই আমার ভালো লাগলো। আর এখন তো মার্কেটে অনেক স্টেক দেওয়া দিয়ে করে, তা আমি অনুরোধ করব সবাইকে যে ভাই আপনারা কেউ আমার মার্কেটের ভিতরে আমার চ্যানেলটিকে স্টেক দিবেন না, কারণ আমিও কাউকে স্টেক দিই না, আপনারা আমাকে স্টেক দিবেন না। কারণ আমার ফ্রেন্ডের থেকে আমি আজ পর্যন্ত আমার ফ্রেন্ডের থেকে কারো চ্যানেলে আমার ফ্রেন্ডের থেকে স্টেক জানে, কিন্তু মানুষের ফ্রেন্ডের থেকে ঠিকই আমার চ্যানেলে স্টেক আসে। যদি ভাই আপনারা স্টেকটা যদি না থামান, আর আপনারা যদি আপনাদের ব্র্যান্ডের থেকে যদি স্টেকগুলি না থামে, তাহলে হয়তো বা করা পদক্ষেপ আমিও নিতে বাধ্য হবো। আমিও হয়তো বা আপনাদেরকে স্টেক দেওয়ার চিন্তা ভাবনা করবো। আপনারাও দিবেন না, আমরা আপনাদেরকে দিব না, এটি কথা রইল। তবে একটা মানুষ সারা বছর কাজ করে সুন্দর করে একটা ঘটনার জন্য আর কিছু টাকা পাওয়ার আশায়, কিন্তু আপনারা সেখানে আপনারা সাইড দেন, খুব কষ্ট লাগে। তারপর আমরা মানিয়ে নিই, কারণ হলো গিয়া জানি যে মার্কেটে চলতে গেলে হয়তো বা উঠা পড়ার আছে, তারপরও তো আমরা মানায় গুছাইনি, তাই না? তবে আমি জানি না আমি ঘটনাটি কতটুকু বড় বলতে পারবো, এমনকি কতটুকু ছোটো বলতে পারবো, তবে যতটুকু সম্ভব আমি ততটুকুই আপনাদের কাছে বলার চেষ্টা করবো ঘটনাটি। আর আপনারাও শুনবেন ঘটনাটি কীরকম হয়েছে না হয়েছে, আপনারা কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আরেকটা কথা আপনাদের কাছে আমি বলে দিই যে আমার চ্যানেল থেকে আমি যে এসব ঘটনাগুলি পাঠাই, অন্য কোনো চ্যানেলে পাবেন না। যদিও বা অন্যরা আমার ঘটনা নিয়ে আপনাদের নিজেদের চ্যানেলে ছাড়েন, তো হয়তো বা আমার চ্যানেল থেকে নিজে স্টেক যাবে, আমার দেওয়া লাগবে না, কারণ এটা এরকমভাবে আমি এরকমভাবে কাজ আমি করে ফেলে দিচ্ছি চ্যানেলের ভিতরে। আরেকটা কথা যে যেহেতু একটু পরে ইফতারে আজান দিয়ে দিবে, আর ইফতারে আজানও দিয়ে দিবে, তার জন্য যতটুকু সম্ভব আমি আপনাদের কাছে ঘটনাটি সংকেতের ভিতরে বলার চেষ্টা করবো। কারণ এখন তো নামাদান মাস, যেহেতু মসজিদের চারপাশে চিল্লাচিল্লি ফাল্লাফাল্লি একটু হবে, তারপর আপনারা মানিয়ে নেবেন। আর তার চেয়ে বড় কথা যে এসব ঘটনাগুলি আপনারা শুনতেছেন, সেসব ঘটনাটি একদম সত্য ঘটনা বলে আমি বিশ্বাস। তো আপনাদের কাছে আমার এটি অনুরোধ থাকবে, তবে আপনারা সবাই আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করবো। তবে এত কিছু কথা না বলে আমি সরাসরি ঘটনার দিকে চলে যাব। ঘটনাটি যেহেতু 2006 সালে ঘটেছিল, আর এখন 2026 সালতে, তো দীর্ঘদিন একটি পুরাতন একটি ঘটনা। আর ঘটনাটি খুবই সুন্দর একটি ঘটনা, আপনাদের শুনলেও হয়তো বা গাহীন হয়ে যাবে, এমনকি আপনাদের গায়ের নুম দাঁড়িয়ে যাবে, এরকম একটি ঘটনা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি আর কি। তো সেদিন আমি যখন স্কুলে যাব, 2004 সাল ছিল, তো তখন পৌষ মাসের কাছাকাছি হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কাছাকাছি হতে পারে। তো তখনকার সময়ের এই ঘটনাটি। তো আমি কী করলাম, আমি স্কুলে পড়ানোর জন্য, তো আমার বাড়ি থেকে স্কুলটা প্রায় না হলেও 22-23 কিলোমিটার রাস্তা দূরত্ব, তো অনেকটা দূরত্ব আমার বাড়ির থেকে স্কুলটা। তো স্কুলের নামটি আমি বলবো না, কারণ স্কুলের নামটি বলার জন্য নিষেধ দিয়ে দিছে। তো 22-23 কিলোমিটার রাস্তা দূরত্ব স্কুলটা। তো স্কুলে যেতে গেলে আবার আমার বাড়ি থেকে, যেটা আমাদের গ্রাম অঞ্চল, তার জন্য কাঁচা রাস্তা, বেশি পাকা রাস্তা নয় বললেই চলে। তো সেই স্কুলে যেতে গেলে আপনার একটা নদী পার হইতে আর একটা হাল পার হইতে হয়। তো সেই নদী খাল পারে স্কুলে যাইতে হয়, যেহেতু স্কুলটা একটু শহরের ভিতরে আর আমাদের বাড়িটা একটু গ্রামের ভিতরে। তো সেদিন আমি কী করলাম, প্রায় 9টা-10টার দিকে আমি ঘুম থেকে উঠে আমি গা গোসল পেরে যখন আমি স্কুলের জন্য রওনা দিলাম, তো স্কুলে যেতে আমার প্রায় 2টার কাছাকাছি হয়ে গেছিলো, কারণ সেদিন আমার আবার ইংলিশ ক্লাস ছিল। কারণ যেহেতু সেদিন ইংলিশ ক্লাস ছিল, তার জন্য আমি ইংলিশে সব কিছু পড়ানোর চেষ্টা করতেছিলাম, আর সবাইকে পড়ালাম বাচ্চাদেরকে। আমি বাচ্চাদেরকে ইংলিশ ক্লাস করাচ্ছিলাম, কারণ যেহেতু বাচ্চারা আমার সেদিন ইংলিশ ক্লাস ছিল, তো আমি বাচ্চাদেরকে শেখাচ্ছিলাম যে মাই নেম ইজ অর্থ কী, কাম অর্থ কী, হেয়ার অর্থ কী, নোস অর্থ কী, তীব্র অর্থ কী, এমনকি হেয়ার অর্থ কী, লেগ অর্থ কী, হ্যান্ড অর্থ কী, এসব কিছু আমি বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করতেছিলাম, এমনকি হ্যাড অর্থ কী। তো এসব কিছু শিখাইতে তখন আমি
বুঝতে পারতেছিলাম না যে আবার টাইমটা কখন চলে গেছে। তখন দেখতে পেলাম যে প্রায় বিকাল 3টা থেকে 3:30 অলরেডি হয়ে গিয়েছিল। তো আমি বাচ্চাদেরকে পড়ে যখন আমি বের হয়ে আসবো তখন সেই এলাকারই একজন মাতবর সাহেব আমাকে ডাক দিয়ে নিয়ে গেল, কারণ মাতবরের খুব ইচ্ছা ছিল যে আমাকে ডাক দিয়ে নিবে। তাই আমি মাতবরের সাথে চলে গেলাম সেখানে। তো এসব কথা শুনতে শুনতে যখন মাতবর সাহেবের ডাক দিল তখন আমি মাতবর সাহেবের অফিসে যাওয়ার জন্য আমি তৈরি হলাম। তখন আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তারপরে যেহেতু এলাকার একজন মাতবর বলছে না যাইলে আবার কিরকম দেখায় না বিষয়টা, তার জন্য আমি কী করলাম মাতবরের সাথে দেখা করার জন্য তারপর আমি প্যান্ট করে আমি মাতবরের সাথে দেখা করার জন্য মাতবরের অফিসে গেলাম। মাতবরের অফিসে যাওয়ার পরে মাতবরের সাথে অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বললাম। বলতে বলতে দেখতে পেলাম যে রাত প্রায় 7টার দিকে 7টা 7:30 হয়ে গেছিলো অলরেডি। তখন আমি বললাম যে এবার আমি চলে যাই বাসায়, কারণ যেহেতু এখন মিটিং শেষ হয়ে গেছে আমি বাসায় চলে যাই। তখন বললো যে না এত রাত হয়ে গেছে তোমার বাসায় যে আপনি, তখন আমি নিজেও চিন্তা করলাম যে তো রাস্তাটা অনেকটা দূরত্ব, কারণ 10-15 কিলোমিটার রাস্তা দূরত্ব যেতে, তো অনেকটা দূরত্ব রাস্তা, তো যেতে হলে সকাল হয়তো বা হয়ে যাব। তার জন্য আমি কী করলাম সেখানে আমি আর না গেলাম না যাই আমি কী করলাম বাসায় বসে রইলাম। এসব কিছু বলে যখন আমি বের হয়ে আসতেছিলাম তখন মাতবর সাহেব বললো যে তোমার বাড়ি যায় লাভ নাই, তুমি বরং আজকে আমাদের স্কুলে থেকে যাও, স্কুলে কোয়ার্টারে থেকে যাও। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে স্কুলে কোয়ার্টারে আমি থেকে গেলাম। তখন আমি রাত্রেবেলা স্কুলে কোয়ার্টারের জন্য আসলাম। তখন আমি আবার মাতবর সাহেবের বললাম যে রাত্রে আমি খানা খাবো কি। তখন মাতবর সাহেব বললো যে তোমার খানা ঠিকই মতনই পৌঁছে যাবে। তখন রাত্রে প্রায় 8টা-9টা লাগাতে হবে। তখন মাতবর সাহেব খানা দিয়ে গেলো আমার রুমের ভিতরে এনে। খানা যখন দিয়ে গেলো তখন আমি রুমে বসে খানা খেলাম। খানা খেয়ে আমি ঘুমাতে যাব। তখন আমার মনে চাইলো যে ভূত এফএমের কিছু ঘটনা শুনি। তখনকার ভূত এফএম মানে ছিল রাসেল ভাইয়ের ভূত এফএম। তখন আমি রাসেল ভাইয়ের ভূত এফএম শুনতেছিলাম। শুনতে যখন ঘুমিয়ে যাব তখন হঠাৎ করে আমি একটু শব্দর আওয়াজ পাই। তখন আমি শব্দের আওয়াজটা পেয়ে আমি কী করলাম চিন্তা করলাম যে এই শব্দটা কোথা থেকে আসতেছে আমি সেটা দেখবো। তখন আমি সেই শব্দটা দেখার জন্য আমি একটু এগিয়ে গেলাম। যখন এগিয়ে গেলাম শব্দটা দেখার জন্য তখন দেখতে পেলাম যে শব্দটা আর নেই। তখন আমি ভাবলাম হয়তো বা মনের ভুলে আমি যেহেতু এফএম শুনতেছি হয়তো বা সেখানকার এফএমের কিছু হবে। তো আমি ঘটনাটা শুনে আমি এমনিতেই ভয়েছিলাম। তারপর আবার তখন মাতবর সাহেবের খানা খেয়ে আমি যখন আশেপাশে দেখতেছিলাম ভয়ের ছুটে, তখন দেখতেছিলাম যে আশেপাশে কিছুই ছিল না। তখন প্রায় রাত 9টা থেকে 9:30 হবে। তখন আমি কী করলাম আবার গিয়ে আমার বেডে শোয়ার জন্য তৎপরতা শুরু করলাম। ঠিক তখনই আবারও শুনতে পেলাম কিছু একটা অদ্ভুত কিছু ধরনের আওয়াজ। তো সেই আওয়াজটা শুনে আমার খুব বেশি ভয় লাগতেছিল। ভয়ের ছুটে আমি কী করলাম একাই সারাটা স্কুল ঘুরে দেখতেছিলাম। তো স্কুলটা ঘুরতে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে সেই স্কুলেরই এখানে একটা তাল গাছ ছিল। সেই তাল গাছটার তলে কিছু একটা যেন পুঁতা ছিল। তখন আমি সেটা উঠানোর চেষ্টা করতেছিলাম। তখন যখন আমি মাটিটা খুরুল করলাম তখন একটা মানুষের হাত দেখতে পেলাম। তখন মানুষের হাত দেখে আমি ভয়ের ছুটে চিৎকার মেরে উঠলাম। চিৎকার মেরে যখন আমি একটু দূরে আসলাম ঠিক তখনই সে হাতটা আমার পায়ে ধরে বসলো আর বলতেছিল যে তুমি আমাকে মাটির তল থেকে উঠে তুমি অন্য কোথাও নিয়ে আমাকে দাফন করো। তখন আমি ভয়ের ছুটে আমি কী করবো না করবো কিছু ভেবে পাচ্ছিলাম না। আর আশেপাশে কোনো লোকজনও নেই। আর যাও 2টা সিকিউরিটি ছিল তারাও অনেকটা দূরে ছিল। তখন সেই স্কুলের ভিতরে আমি ভয় পাচ্ছিলাম, কারণ আশেপাশে কোনো লোকজন ছিল না। আর ভয়ের ছুটে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগান হয়ে গেছিল আর গায়ের নোমগুলি কাটা দিয়ে উঠলো। আর শিরশির বাতাসে কিছু শব্দ যেন কানের কাছে ভেসে বেড়াচ্ছিল। তবে সেটি হয়তো বা সম্ভবত জিনিপুক হবে, তাই জিনিপুকের একটু আওয়াজ তো কানের কাছে বাজবে। তো তারপরে আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ যেহেতু এত বড় স্কুলটার ভিতরে শুধু আমি একাই। আর যাওয়া 2টা সিকিউরিটি ছিল তারা সবাই গেটের মাঝখানে গিয়ে দাঁড়ায় রয়েছে, কারণ ভিতরে কোনো লোকজন নাই বললেই চলে। তো ভিতরে কোনো লোকজন নাই বললেই চলে এরকম একটি অবস্থা। তো এরকম একটি অবস্থার ভিতরে যখন আমি ভয় পাচ্ছিলাম আর চিৎকার করতেছিলাম তখন হঠাৎ করে যখন চিৎকার করতে তখন সেই মাটির তলে সে হাতটা যেন সেখান থেকে অদ্ভুতভাবে আওয়াজ আসতেছিল যে তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে দাফন করো। তখন আমি এই কথাটা শুনে আরও বেশি ভয় পেয়েছি, কারণ আশেপাশে কোনো লোকজন নেই, শুধু সে হাতটা ছাড়া। তো সেই হাতেরও বিশেষ
কিছুই নাই, শুধু হাড়গোড় কয়েকটা কঙ্কালের মতন পড়ে রয়েছে, এরকমই ছিল আর কি। তখন আমি সেই হাড়টাকে প্রশ্ন করতে থাকি যে তুমি এনে কীভাবে, কী সমস্যা, কীভাবে তোমাকে কে হত্যা করলো। তখন সে হাড়টা বলে উঠলো যে অনেক দিন আগে নাকি সেই মানুষ তাকে নাকি হত্যা করে সেখানে মাটি দেওয়া হয়েছে। তবে সেটি একটি মেয়ে ছিল, তখন সেই মেয়েটাকে নাকি বলে মাটি দেওয়া হয়েছিল সেখানে। তো সেখানে মাটি দেওয়ার পরে এত বছর পরে সেই মেয়েটি যখন আমার সাথে কথা বলতেছিল, তখন আমি বললাম যে এখন আমি কি করতে পারি। তখন সেই মেয়েটি বলল যে তুমি দিনের বেলা আমাকে কোনো এক জায়গায় নিয়ে কবর নিয়ে কবরস্থানে নিয়ে দাহ কাজ সম্পন্ন করো, কারণ যেহেতু এখানে আমি দীর্ঘদিন যাবৎ পরে আছি এভাবে, কারণ আমাকে কোনো কবর দেওয়া হয়নি, কিছু করা হয়নি, এভাবে আমাকে মাটির ভিতরে ফালা দেওয়া চাপা মাটি দিয়ে চলে গিয়েছিল। তখন আমি এসব কথা শুনে আমি আরও ভয় পেতে থাকি, কারণ যত হোক এত রাত্রেবেলা কোনো আশেপাশে কোনো লোকজন নাই, আর যেহেতু লুবেল ভাই একজন স্কুলের টিচার তা সত্ত্বেও উনি ভয়ের চোটে কাঁপতেছিল আর কান্নাকাটি করতেছিল যে এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। তো এসব জিনিস যখন চিন্তা ভাবনা করতেছিল, তখন প্রায় রাত 3টা থেকে 3:30 অলরেডি হয়ে গেছিল। তো এসব অবস্থার ভিতরেও এগুলি যখন চলতেছিল, তো কি করবে না করবে কিছু ভাবতে পারতেছিল না, আর কিছু করারও কোনো ক্ষমতা ছিল কিনা আমি জানি না। তাই এসব কিছু যখন ঘটতেছিল, তো এই বাতাসের সুরে আমি খুবই সেই বাতাসের বাড়ি আমার খুবই ক্লান্ত লাগতেছিল, আর এদিক দিয়ে আত্মাটি আমার পায়ে ধরে লইল, কারণ আমাকে ছাড়বে না বলে আত্মাটি যেন একদম বসে রইল। তো এই ভয়ের ভিতরেও আমি সেখানে আটকে চিৎকার চেঁচামেচি করতেছিলাম। তো আশেপাশে কোনো লোকজন ছিল না বললে আমাকে কেউ উদ্ধার করতে পারতেছিল। তো এরকম অবস্থা আমি কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সেখান থেকে আমি কিভাবে বাড়ি আসবো না আসবো আমি কিছুই ভেবে পারতেছিলাম না, আর কি করব না করব কিন্তু কিছু আমার মাথায় ঢুকতেছিল না। তো অবশেষে আমি সেখান থেকে মুক্তি পাচ্ছিলাম না। তখন এসব ঘটনাগুলি যখন আমার সাথে ঘটতেছিল, তখন আমি চিৎকার চেঁচামেচি করতেছিলাম আর কি করতেছিলাম আমি ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমার মনের কাছে খুবই খুঁতখুত করতেছিল। তখন আমি সেখান থেকে আসবো জানি সেই পথটাও খুঁজে পাচ্ছিলাম না। তো আমি সেখানে যেন আটকে পড়ে গেলাম, এরকমটাই আমার কাছে লাগতেছিল। তো এইসব ঘটনাগুলি তখন আমার সাথে ঘটতেছিল যতক্ষণ পর্যন্ত না আমি সেখান থেকে আসতে পারতেছিলাম। তো আমি যে আসবো আমার পা তো সেখানে বন্দি ছিল। তখন হঠাৎ করে আমি হজরে আজান শুনতে পাই, আর হজরে আজানটা শুনতে পেয়ে আমি বুঝতে পারলাম যে সে হাতও আর আমার কাছে নেই। তখন সকাল হতেই আমি কী করলাম, কিছু পোলাপাইনকে ডাক দিলাম, এমনকি মসজিদের ইমাম সাহেবকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ওনারা আসলো। আসার পরে মসজিদের ইমাম সাহেব আমার চোখ মুখ দেখে বললো যে বাবা তোমার সাথে কী হয়েছিল, তোমার চোখ মুখ নাক মুখ এমন ফোলা কেন। তখন আমি তার সাথে সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করলাম। শেয়ার করার পরে উনি বললো যে বাবা তাহলে ঠিক আছে, তাহলে চলো। তখন মসজিদের ইমাম সাহেব আসলো, এসে কী করলো, সেখানে কোদাল দিয়ে মাটি কুপিয়ে সে তাল গাছের গোড়ার থেকে সেই মহিলাটিকে বের করে আনলো। আনার পরে সেই মহিলাটিকে দাহ কাজ করলো। দাহ কাজ করার পরে সেই মহিলাটির আত্মা শান্তি পেল। তারপর থেকে আর স্কুল আর কোনো ঘটনাই ঘটেনি আমার জানা মতনে, কারণ সেই স্কুলে আর আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটছে না বললেই চলে। তো এই ছিল আমার কাছে আসা সেই ঘটনাটি লুবেল ভাই। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভুল বিয়াদবি করলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ঘটনা আপনারা আরও নতুন নতুন ঘটনা আপনারা শুনতে পাবেন, আপনাদের জন্য আমি রাখবো। যেহেতু একটু পরে আজান দিয়া দিবে ইফতারের জন্য, আমি এখন ইফতারির জন্য বাসায় চলে যাচ্ছি, আমি ইফতারি করব। আর আপনাদের জন্য এই ঘটনাটি বলতে পেরে আমিও খুব খুশি। আর আপনারা হয়তো বা জানেন যে আমি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি, এমনকি সব কিছুই আপনাদের কাছে বলি। তো আজকের ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে যদি এই ঘটনাটির কোনো ব্যাখ্যা থাকে তো অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর তার চেয়েও বড় কথা, সবাই মিলে আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন। ওনারা যেহেতু প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যেহেতু ওনারা প্রবাসে আছে। সবাই দোয়া করতে, তার পয়সা লাগে না, সবাই মিলে আল্লাহর দরবারে ওনাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এমনকি ওনাদের ছেলে সন্তান নিয়ে যেতে ওনারা যাতে আবার দেশের মাটিতে সুস্থভাবে যাতে ফিরে আসতে পারে, যাতে ওনাদের ক্ষয়ক্ষতি না হয়।
এটার দিকে আমরা সবাই নজর রাখবো। তার চেয়ে বড় কথা, প্রবাসী ভাইদের কথা উঠলে আমাদের চোখে তার জল আসে, কারণ প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে ওনাদের সংসার চলে। ওনাদের কষ্টটা হয়তো বা কেউ বুঝতে পারে না, কারণ আমি বুঝতে পারছি ওনাদের কষ্টটা আর ওনাদের যে বেদনাটা। কারণ কেউ 5 বছর, কেউ 10 বছর বউ বাচ্চা দেশে রেখে ওনারা বাহিরে গিয়ে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। তো ওনাদের জন্য স্পেশালভাবে আমাদের দোয়াটা করতে হবে। আর তার চেয়ে বড় কথা যে ওনাদের জন্য যদি আমরা দোয়া না করি তা আর কে করবে? কারণ ওনাদের নিমিটেজ দিয়ে আমাদের বাংলাদেশের অনেক আর্থিক সংসার মানুষের চলে। আর তার চেয়ে বড় কথা, ওনাদের জন্য আপনারা দোয়া করে রাখবেন, এটাই আমি বলবো। বারবার বলার উদ্দেশ্য আমার এটাই ছিল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার ঘটনাটি ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ঘটনা দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন।